প্রাগৈতিহাসিক ভারত বা প্রস্তর যুগ বলে যেটাকে স্টোন এজ বলা হয়। এবার প্রস্তর যুগের প্রধান বিভাগ এখানে করা আছে। প্রথম হচ্ছে পুরাপ্রস্তর যুগ, তারপর হচ্ছে মধ্যপ্রস্তর যুগ, তারপরে নব্যপ্রস্তর যুগ। এই পুরাপ্রস্তর যুগ যেটা দেখবে, যে পুরাপ্রস্তর যুগ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে ইংরেজিতে বলে প্যালিওলিথিক এজ। লিথিক শব্দের অর্থই হচ্ছে পাথর, আর প্যালিও মানে হচ্ছে ওল্ড। ওল্ড যে পাথর মানে পুরাপ্রস্তর মানে প্রাচীন প্রস্তর যুগ, মধ্যপ্রস্তর মানে হচ্ছে মেসোলিথিক, আর নব্যপ্রস্তর মানে হচ্ছে নিওলিথিক। ঠিক আছে, এইবার এগুলোর অনেক সাব বিভাগ আছে। যেমন ধরো এই লোয়ার প্যালিওলিথিক পিরিয়ড আছে, মিডল প্যালিওলিথিক পিরিয়ড আছে, আপার প্যালিওলিথিক পিরিয়ড আছে, এইরকম অনেক রকম ভাগ আছে। তবে নানান রকমের তথ্য আজকে বলবো, যেগুলো আমাদের নোটে নেই সেগুলো আমরা আলোচনা করব। কিন্তু আমাদেরকে প্রশ্ন করতে জানতে হবে, মানে আমি কিন্তু প্রশ্ন চাইছি তোমাদের কাছে সহ। প্রশ্ন বুঝেছো কি? প্রশ্ন মানে কি বলতে চাইছি, মানে আমি যেটা পড়াবো সেটা যেন তোমরা প্রশ্ন করো। দেখো, প্রথমেই বলছি পুরাপ্রস্তর যুগ, যেটা প্যালিওলিথিক এজ বলা হয়। সময়কাল হচ্ছে 25 লক্ষ বছর আগে আহ, থেকে 10,000 BCE। মানে 25 লক্ষ বছর আগে মনে করা হচ্ছে যে মানুষ পৃথিবীতে মানুষ রূপে আবির্ভাব হচ্ছে। সেইখান থেকে 10,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত প্রাচীন প্রস্তর যুগ বলা হচ্ছে। সরঞ্জাম মানে কি কি ইনস্ট্রুমেন্ট ওরা ব্যবহার করতো বলো? কারো কোনো প্রশ্ন আছে নাকি? বলো। ঠিক আছে, সরঞ্জাম হচ্ছে কি, যে ওরা কি কি ব্যবহার করত? হাতে ধরা বড় আকারের পাথরের হাতুড়ি, এবং হ্যান্ড অ্যাক্স মানে হচ্ছে কুঠার যেটাকে বলা হয়, কুঠার বা কুড়োল, যদি যেটা বলবে আর কি, বা পরশু বলতে পারো সেটা। চপার এবং ফ্লেক টুল। ফ্লেক কি জিনিস জানো? ফ্লেক একটা সিগারেটের কোম্পানি আছে, ফ্লেক বলে। ফ্লেক মানে হচ্ছে পাথরের ছোট ছোট টুকরো। হিউম্যান অলডোয়ান থেকে আলেসিয়ান কালচারের বিবর্তন। এইবার এইটা হচ্ছে একটা মানে তোমাদের না পড়া বিষয়। সেইটা হচ্ছে কি, কালচার হিসাবে ভাগ করা হয়েছে কিন্তু এগুলোকে। এটা একটু অ্যাডভান্স। কালচার হিসাবে কেন ভাগ করা হয়েছে না, বিভিন্ন ঐতিহাসিকরা তাদের নিজস্ব স্টাডি করে বুঝেছেন যে এগুলো নানান রকমের কালচার থেকে এই প্যালিওলিথিক এজের ডিভিশন গুলো করেছেন, মানে কোন কালচারটা কোন যুগের কোন ভাবে কি হয় সেটা। এখানে দু রকমের কালচার আছে, যেটা অল্ডোয়ান কালচার যেটা বলছে, সেই অল্ডোয়ান কালচারটা মানে একবারে জান্তব পরিস্থিতি আর কি মানুষের। সেইখান থেকে অ্যাসেলিয়ান কালচার বলছে যে কালচারটাতে মানুষ একটু মানব সুলভ আচরণ শুরু করেছে। বোঝা যাচ্ছে কি বলতে চাইছি? মানে দুটো কালচারের কথা এখানে বলা আছে, একটা হচ্ছে হিউম্যান অলডোয়ান থেকে অ্যাসেলিয়ান কালচার। ঠিক আছে, এবার সেই সময়ের মানুষকে কি বলা হচ্ছে? হোমো হ্যাবিলিস বলা হচ্ছে। হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেকটাস হচ্ছে, আর তা প্রারম্ভিক হচ্ছে হোমোসেপিয়েন্স। মানে হোমো হ্যাবিলিস থেকে হোমো ইরেকটাস থেকে হোমোস্যাপিয়েন্স। হোমোস্যাপিয়েন্স আমরা যে যদি দেখি যে আমাদের মানুষের বিজ্ঞানসম্মত নাম কি, তখন আমরা দেখি হোমোসেপিয়েন্স। কিন্তু পুরাপ্রস্তর যুগের শুরুতে মানুষের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে হোমো হ্যাবিলিস, তারপর হচ্ছে হোমো ইরেকটাস, তারপরে হচ্ছে হোমো স্যাপিয়েন্স। সবাই শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে। জীবনযাপন কি রকম হতো তখনকার সময়? না, শিকার এবং খাদ্য সংগ্রহ করতে হতো, চাষ তো করতে জানতো না। গুহায় বা খোলা স্থানে আশ্রয় নিয়েছিল,
এবং আগুনের নিয়ন্ত্রণ করতে শিখেছিল। আগুন তো আবিষ্কার মানুষ করেনি, আগুনকে নিয়ন্ত্রণ করতে পেরেছি আমরা। তাই প্রমাণ হোমিনিডের খাদ্য প্রস্তুতি। এই যে হোমিনিড বলছে তখনকার যুগের মানুষকে, খাদ্য প্রস্তুতি কিরকম ভাবে হচ্ছে না আগুনে পুড়িয়ে খাবার তৈরি করা হচ্ছে। তাহলে এটা হলো পুরাপ্রস্তর যুগের বিষয়। আমরা কতগুলো পুরাপ্রস্তরীয় সাইটের নাম দেখব। খুব ফেমাস যে সাইটগুলো সেগুলোই দেখব। সেটা হচ্ছে মধ্যপ্রদেশের ভীমবেটকা। কিসের জন্য বিখ্যাত না গুহা চিত্রের জন্য। কর্ণাটকে আছে হুন্সকি এবং কিব্বানহালি, যেটা অ্যাসেলিয়ান যন্ত্র। দেখো আমরা অ্যাসেলিয়ান খানিকক্ষণ আগে পড়েছিলাম, অ্যাসেলিয়ান কালচারের বিবর্তন, অ্যাসেলিয়ান যন্ত্র পাচ্ছি এখানে। রাজস্থানে দিদওয়ানা বলে একটা জায়গা আছে যেখানে প্রাচীন সরঞ্জাম পাওয়া গেছে। এবং মহারাষ্ট্রের পুনের কাছে নেভাসা বলে একটা জায়গা আছে যেখানে ফ্লেক টুল পাওয়া গেছে। এবং কাশ্মীরের পেহেলগাঁও, যেখানে খুব ফেমাস এখন পেহেলগাঁও নামটা তোমরা জানো, কাশ্মীরের যে পেহেলগাঁও সেখানে পাথরের শিল্প পাওয়া গেছে। মানে কাশ্মীর এলাকাটাতে প্রচুর প্রাচীন পুরাপ্রস্তর যুগেরও সন্ধান পাওয়া যাচ্ছে যে ওখানে মানুষ থাকতো। ঠিক আছে, তাহলে পুরাপ্রস্তর যুগ সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জিজ্ঞাসা করো আমাকে, যে পুরাপ্রস্তর যুগ সম্বন্ধে স্যার এই প্রশ্নটা আমার আছে, বলতে পারো। আছে কারো প্রশ্ন? আশা করছি নেই। এরপর আমরা পরে পরে দেখবো, আমি পরে এর পরেও অনেকগুলো কোশ্চেনও রেখেছি, যে আমাদের যে এখানটাতে প্যালিওলিথিক এজ, এখানটাতে আমি ইচ্ছাকৃতভাবেই ওনার নামটা দিইনি। তার নাম হচ্ছে রবার্ট ব্রুস ফুট। রবার্ট ব্রুস ফুট বলে একজন ঐতিহাসিক ছিলেন। তিনি একজন জিওলজিস্ট আর কি, ঐতিহাসিক বলবো না হবে। উনি প্রথমত হচ্ছেন জিওলজিস্ট, তারপরে হচ্ছেন আর্কিওলজিস্ট, দুটোই উনি। উনি প্রথম ভারতের প্যালিওলিথিক টুল আবিষ্কার করেছিলেন। মানে ভারতের যে প্যালিওলিথিক সভ্যতা ছিল, ভারতের যে একটা প্রাচীন সভ্যতার ধরোহর আমাদের দেশ, এইটা প্রথম এই রবার্ট ব্রুস ফুট বলে একজন জিওলজিস্ট কাম আর্কিওলজিস্ট তিনি চালু করেছিলেন। ঠিক আছে, আর একটা বিষয় এখানে বলার আছে, সেটা হচ্ছে যে পুরাপ্রস্তর যুগ, মধ্যপ্রস্তর যুগ, নব্যপ্রস্তর যুগ, এই যে আমরা ভাগ করছি না, এই ভাগটার পরেও আরো একটা ভাগ আছে, সেটা হচ্ছে যে স্টোন এজ, ব্রোঞ্জ এজ, আয়রন এজ। মানে এই কোটা তো পাথরের যুগ, এই পাথরের যুগটা হচ্ছে স্টোন এজ। আরো আমরা পরবর্তীকালে মানুষের ব্যবহারের উপরে ভিত্তি করে, ব্যবহার্য জিনিসের উপরে ভিত্তি করে আমরা কাল বিভাগ করেছি। যে কাল বিভাগটা মেনলি থমসন বলে একজন, থমসন বলে একজন ঐতিহাসিক, তিনি কোপেনহেগেন বলে একটা জায়গা আছে না ডেনমার্কের রাজধানী, জানো তোমরা? কোপেনহেগেন, কোপেনহেগেন মিউজিয়াম আছে। কোপেনহেগেন মিউজিয়ামে ওই থমসন বলে একজন বিজ্ঞানী, মানে বিজ্ঞানী ঐতিহাসিক আর কি, তিনি তিনি এই 3 এজ সিস্টেমের পদ্ধতিটাকে বলেছেন। 3 এজ সিস্টেম কি? একটা হচ্ছে স্টোন এজ, একটা হচ্ছে কপার এজ, আর একটা হচ্ছে ব্রোঞ্জ, একটা হচ্ছে আয়রন এজ। এই যে 3 এজ সিস্টেমটা ক্লিয়ার ডিস্টিংশন আমরা পাই কোপেনহেগেন মিউজিয়ামে, কার দ্বারা না থমসনের দ্বারা। ঠিক আছে, বেশ। এরপরে দেখো মধ্যপ্রস্তর যুগ। মধ্যপ্রস্তর যুগের সময়কাল হচ্ছে 10,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে 6,000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। মানে 4,000 বছর ধরে মধ্যপ্রস্তর যুগ টাইমটা চলছে। সরঞ্জাম সেই সময় কি হতো? ক্ষুদ্র পাথরের অস্ত্র, যেটাকে মাইক্রোলিথ বলা হয়। মাইক্রো শব্দের অর্থই হচ্ছে ক্ষুদ্র, মাইক্রোলিথ বলা হয়। তীর ধনুকের ব্যবহার বৃদ্ধি, স্ক্র্যাপার, স্কার্পার এবং ব্লেড টুল পাওয়া যাচ্ছে, ব্লেড টুল। ঠিক আছে, জীবনযাপন কি? জীবনযাপন হচ্ছে শিকারী, সংগ্রহকারী।
মানে শিকারিও বটে, সংগ্রহ করছে, এই যে আগুনে মাংস পুড়ে পড়েছে দেখো শিক কাবাব বানাচ্ছে। মাছ ধরা শুরু হচ্ছে সেই সময়। আবার কুকুরকে পোষ মানানো হচ্ছে, মানে ডোমেস্টিকেটেড অন ফার্স্ট এভিডেন্স, মানে কুকুরকে পোষ মানানো চলছে সেই সময়। মানে ডোমেস্টিকেশন অফ এনিম্যালস এর কথা বলা হচ্ছে, মানে মানুষ পশুকে পোষ মানাতে শিখছে। ঠিক আছে, এইগুলো এই টাইমে আসছে। আমাদের অনেকগুলো কোশ্চেন এরকম আসে যে আমাদের ভারতবর্ষে সব থেকে অকার কালার্ড পটারি কোথায় পাওয়া যায়, তারপর কোন সাইটে প্রথম যেখানে বোন ইমপ্লিমেন্ট পাওয়া গেছে, কোথায় প্রথম এগ্রিকালচারের সন্ধান পাওয়া গেছে, কোথায় আমার যে সাইট যেটাতে হরপ্পান সভ্যতার রিমেন্সও পাওয়া গেছে, আবার প্রাচীন প্রস্তর যুগের রিমেন্সও পাওয়া গেছে। 3টি হিউম্যান স্কেলিটন একটা গ্রেভের ভিতরে পাওয়া গেছে কোথায়, এরকম ধরনের কোশ্চেন গুলো আছে। আমি আজ শেষে এগুলো বলে নেবো এক জায়গাতে, কতগুলো কোশ্চেন আমি অ্যালাইন করেছি এবং কতগুলো কোশ্চেন আমি যেগুলো মাথাতে আসে সেগুলো আমি বলে নেবো। আশা করছি গোটাটা আমি কমপ্লিট করে ফেলবো। মধ্যপ্রস্তর যুগে শিকারী সংগ্রহকারী মাছ ধরা শুরু করে এবং কুকুরকে পোষ মানানো হয়, এটা আমি আবার সেকেন্ড বার গোল করে দিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখো উল্লেখযোগ্য সাইট, ছবিগুলো খুব ফানি দিয়েছি যাতে করে তোমাদের ভালো লাগে। উত্তরপ্রদেশে আছে সারাইনাহার রায় মহাদহ। এই মহাদহ জায়গাটা আমি খানিকক্ষণ আগে আমি একটা কথা বললাম, মনে পড়ছে যে এমন একটা সাইট আছে যেটাতে বোন ইমপ্লিমেন্ট পাওয়া গেছে। বুঝলে, বোন ইমপ্লিমেন্ট মানে হচ্ছে মানে সব থেকে বেশি পরিমাণে হাড় পাওয়া গেছে, মানব কঙ্কাল পাওয়া গেছে, সেই জায়গাটা হচ্ছে মহাদহ জায়গাটার নাম। আবার বোন বোন ইমপ্লিমেন্ট এবং মহাদহতে আরেকটা মজার জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে বোন অর্নামেন্টও পাওয়া গেছে। বোন অর্নামেন্ট মানে হচ্ছে পাথর হাড় দিয়ে তৈরি অলংকার, মানুষের হাড় দিয়ে তৈরি অলংকার। ইউসুফ কিছু বলতে চাইছো বলো। হ্যাঁ স্যার, বলো। বলছি স্যার এই ক্লাসটা কি মানে বেসিক থেকে শুরু করছেন নাকি? একবারে বেসিক থেকে। আচ্ছা আচ্ছা, মানে আমি বলছিলাম যে আমাদের তো সামনে এক্সাম আছে 1 সপ্তাহ পরে, তো যদি পুরোটা একটু জিকেটা একটু ক্লিয়ার করে দিতেন প্রথম থেকে একদম, মানে বেশ, যেগুলো আজকে মানে এটা ইয়ে করেছি তো, পরে আবার একটা ক্লাস সাপ্লিমেন্ট দেবো, যেটা ওইভাবে হবে। মানে হ্যাঁ আমি, মানে পুরোটা যদি একটা প্রথম থেকে শেষ পর্যন্ত হালকা হালকা করে যদি ঝালিয়ে দিতেন। হ্যাঁ সেটা করে দেওয়া যাবে। এটা করছি যে যাতে করে এক্সটেন্সিভলি আমি সিলেবাসটাকে কভার করতে পারি, সেই জন্য হম হম আসলে হম, সে তো ক্লাসটা। অবশ্যই বুঝতে পেরেছি। তো হ্যাঁ, প্রথম থেকে শুরু করেছেন ভালো এটা, কিন্তু হ্যাঁ আমাদের একবারে প্রথম সামনে থেকে এক্সাম শুরু যদি করবো। একবার ঝালিয়ে দিতেন তাহলে খুব ভালো হতো, 1 সপ্তাহের মধ্যে এক্সাম আছে। হ্যাঁ ওটা করে দেবো আমি, ঠিক, থ্যাংক করে ইউ। দেবো। বেশ, রাজস্থানে বাগর বলে একটা জায়গা যেখানে গৃহপালিত পশুর প্রমাণ পাওয়া যাচ্ছে, বাগর বলে জায়গাটাতে। তারপর মধ্যপ্রদেশের ভীমবেটকা গুহা চিত্রের উন্নত রূপ আছে, এবং গুজরাটের লং লংহাজ লংনাজ বলে একটা জায়গা, সেখানে মৃতদেহের সমাধি এবং স্ক্র্যাপার পাওয়া যাচ্ছে। যাই হোক, এত ডিটেল আমি আমাদের আসবে না, কিন্তু এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। দিয়ে দেবে এইভাবে যে দমদমা বলে জায়গাটি কোন প্রস্তর যুগের উদাহরণ, এইভাবে কোশ্চেন দেয়। তখন আমাদের দমদমা বলে জায়গাটাতে হিউম্যান স্কেলিটন, একটা সিঙ্গেল গ্রেভে 3টে হিউম্যান স্কেলিটন পাওয়া গেছে এই দমদমাতে। মানে একটা একটা কবরস্থানে 3টে হিউম্যান স্কেলিটন পাওয়া গেছে, মানে একটা জায়গাতে 3টে হিউম্যান স্কেলিটন, এই দমদমা বলে জায়গাটাতে। মনে রাখবে তথ্যটা। এগুলো সব আছে, টুকটাক কোশ্চেন আছে। এরপর হচ্ছে নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগে দেখো প্রথমে দেখে যে চাষাবাদ শুরু হচ্ছে, পালিশ করা পাথরের টুকরো কুঠার পাওয়া যাচ্ছে, বঁটি দা পাওয়া যাচ্ছে, চাঁদি পাওয়া যাচ্ছে, কৃষি যন্ত্রের বিকাশ হচ্ছে। মানব জীবনের বড় পরিবর্তন হচ্ছে এই সময়ে, কেননা কৃষির সূচনা হচ্ছে, স্থায়ী বসতি গড়ে উঠছে, গৃহপালিত পশু, মৃৎপাত্রের ব্যবহার শুরু, চাকা আবিষ্কার হচ্ছে। তাহলে খুব ইম্পর্টেন্ট এই নব্যপ্রস্তর যুগটা। কেন না, এই সময়ে আমাদের কৃষির সূচনা হচ্ছে এবং মৃৎপাত্রের ব্যবহার শুরু হচ্ছে আর চাকার আবিষ্কার হচ্ছে। ওকে, প্রধান নব্যপ্রস্তরীয় সাইটের নাম কি? কাশ্মীরের বুরজাহম,
যেটা মাটির নিচে গর্ত বাড়ি বা পিট ডয়েলিংস পাওয়া যাচ্ছে। বুরজাহোম বলে যে জায়গাটাতে, মানে ওখানে হতো কি, যে শীতের সময়ে মনে করা হচ্ছে যে মাটির নিচেতে ঢুকে যেত, তার ফলে শীত কম লাগতো। কর্ণাটকে মাস্কি বলে যে জায়গাটাতে কৃষির প্রমাণ আছে, মাস্কি শিলালিপি আমরা পাই। মাস্কি বলে যে শিলালিপিটা, সেই শিলালিপিটাতে অশোকের শিলালিপির কথা আমরা পরবর্তীকালে পড়ব। বিহারের চিরান্দ বলে একটা জায়গায় হাড়ের সরঞ্জাম পাওয়া যাচ্ছে। অন্ধ্রপ্রদেশের নাগার্জুন কোন্ডা বলে জায়গাটাতে উন্নত পাথরের যন্ত্র পাওয়া যাচ্ছে। এবং উত্তর পূর্ব ভারতের দাউজালি হেডিং বলে একটা জায়গাতে কর্ড ইমপ্রেস পটারি পাওয়া যাচ্ছে, মানে একটা পাথর যে একটা পটারি, যে পটারিটার মধ্যে একটা সুতো বাঁধা, দড়ি বাঁধা আছে, যে ওটা ঝুলিয়ে রাখার জন্য কি, কর্ড ইমপ্রেসড। ঠিক আছে। গুরুত্বপূর্ণ একটা চার্ট দেওয়া আছে যে তিনটে যে যুগ আছে, প্যালিওলিথিক, মেসোলিথিক, নিওলিথিক, এই তিনটে যুগের যন্ত্র, প্যালিওলিথিকে যে বড় পাথরের যন্ত্র, মাইক্রোলিথ, মেসোলিথিকে যে মাইক্রোলিথ, এবং নিওলিথিকে যে পলিশড টুলস, মানে প্রথমে বড় বড় যন্ত্র, তারপরে ছোট ছোট যন্ত্র, তারপরে সেগুলো পালিশ করে ব্যবহার করা শুরু হলো। জীবনযাপন কি, শিকার সংগ্রহ, শিকার, মাছ ধরা, কৃষি। বসতি, গুহাতে বসতি স্থাপন করেছিল ওরা। এখানে মেসোলিথিক অস্থায়ী ঘর এবং নিওলিথিকে স্থায়ী গ্রাম। আর পশুপালন, প্যালিওলিথিকে পশুপালন করতো না, আর মেসোলিথিকে শুরু করলো, আর নিওলিথিকে একবারে বাড়িতে গৃহপালিত পশু রাখতে শুরু করলো। মৃৎপাত্র প্যালিওলিথিকে নাই, আর মেসোলিথিকে সীমিত মৃৎপাত্র ছিল, আর নিওলিথিকে একবারে ফার্স্ট ক্লাস উন্নত প্রজাতির মৃৎপাত্র ব্যবহৃত হতো। সমাজ ছিল প্যালিওলিথিকে ছোট বা কখনো কখনো ছিল না বললেই চলে। মেসোলিথিকে গোত্র হলো এবং নিওলিথিকে বড় সম্প্রদায় হলো। মাইক্রোলিথিক কোন যুগের প্রধান বৈশিষ্ট্য? তাহলে আমরা কি পুরোপুরি কমপ্লিট করলাম? মানে তোমাদের কি কোনো প্রশ্ন আছে এখান থেকে? বলো কোনো আহ, তিনটে যে লিথিক এজ আমরা করলাম, তিনটে লিথিক এজের কোনো প্রশ্ন আছে তোমাদের? বলতে পারো, কোনো সমস্যা নেই। এটা রেকর্ডিং হচ্ছে বলে এরকম নয় যে তোমাদের কোশ্চেন গুলো ইয়ে হবে না। কোশ্চেন রেজ করবো, তোমাদেরটাই মেন। তোমরা কোনো প্রশ্ন করলে সেটা উত্তর আমি দেবো। স্যার, আইস এজ যেটাকে বলে, ঠিক আছে, ওইটা কি এইগুলোর মানে পড়লে ওটাই মানে আসলে আইস প্যালিওলিথিকের? এজ টাইমটা মানুষের ইয়ের আগে, মানে ও মানব সভ্যতার আগের সভ্যতা, আইস এজ সভ্যতা। আচ্ছা, সেই জন্য এই আমাদের লিথিক এজের মধ্যে আইস এজটা পড়ে না। বুঝতে পারলে? মানে আইস এজ বা যেটা যে যে টাইমে সেই কন্টিনেন্টাল ড্রিফট থিওরি পাওয়া যায় যে টাইমটাতে, সেইটা হচ্ছে আইস এজ। মানে একটা টাইমে পৃথিবী দারুণ গরম ছিল যখন পৃথিবী সৃষ্টি হচ্ছে, কিন্তু তারপরে পৃথিবী আবার দারুণ ঠান্ডা হয়ে যায়, যেটা মোটামুটি ধরা হয় একটা একটা ইয়ে আছে, বুঝলে, ওই একটা এজ আছে, ওই সিনোজোইক এজ বলে একটা এজ আছে, সিনোজোইক। সেই সিনোজোইক এজে ওই আইস এজটা মোটামুটি আজ থেকে প্রায় 340 কোটি বছর আগে, 34 লক্ষ বছর আগে। 340 কোটি না, 34 লক্ষ বছর আগে, মানে যেটা আমাদের হিউম্যান সিভিলাইজেশন থেকে অনেক আগে হচ্ছে। বুঝতে পারলে? ঠিক আছে। হ্যাঁ স্যার। এবার আমি এক্স্যাক্টলি ডেটটা বলতে পারছি না, এবার দেখে নিলেও হয়। তবে সিনোজয়ী কেসটাকে আইস এজ বলে, সিনোজয়ী কেসটা। এবার সেইটা ওই মোটামুটি 34 লক্ষ বছর আগে বটে। এবার একবার দেখতে হবে টাইমটা। তো মানুষের তখন আবির্ভাব হয়নি যখন আইস এজ হয় আর কি। বেশ, এরপর মাইক্রোলিথ কোন যুগের প্রধান বৈশিষ্ট্য? সেটা হচ্ছে বলো, প্যালিওলিথিক, প্যালিওলিথিক। নিওলিথিক আর চালকোলিথিক আছে। কোন যুগের প্রধান বৈশিষ্ট্য মাইক্রোলিথ? স্যার প্যালিওলিথিক। হুম। আচ্ছা, কতজন জয়েন করেছে এখানে মোটামুটি? 22-23 জন। ঠিক আছে। বেশ, এটা মাইক্রোলিথ কোন যুগের বৈশিষ্ট্য? মাইক্রোলিথ মানে যখন ছোট হচ্ছে এগুলো, তাহলে এটা মেসোলিথিক এজের বৈশিষ্ট্য। মাইক্রো মানে যখন ওই টুল গুলো ছোট হচ্ছে, সেটা মেসোলিথিক এজের বৈশিষ্ট্য।
ঠিক আছে। এরপর হচ্ছে প্যালিওলিথিক যুগে মানুষ প্রধানত কোথায় বাস করত? প্যালিওলিথিক এজে মানুষ গুহাতে বাস করত, স্থায়ী ঘরে বাস করত, গর্ত বাড়িতে বাস করত, না কাদামাটির ঘরে বাস করত? গর্ত বাড়ি মানে পিট ডোয়েলার, না? কি হবে, গুহা এবং খোলা আশ্রয়স্থলের গুহা এবং গুহা খোলা আশ্রয়স্থল। গুহা এবং খোলা আশ্রয়স্থলে বাস করত। এই যে বাস করছে গুহা এবং খোলা আশ্রয়স্থলে। বুর্জাহোম সাইট কোন জন্য বিখ্যাত? বুর্জাহোম সাইটটা কি জন্য বিখ্যাত? এটা মাইক্রোলিথের জন্য, পিট ডয়েলিং এর জন্য, আরবান টাউন প্ল্যানিং এর জন্য, বা পালিশড স্টোন অ্যাক্স এর জন্য? বাংলাগুলো বলে দিই। মাইক্রোলিথ তো আমরা খানিকক্ষণ আগে পড়লাম, ছোট ছোট অস্ত্র, মানে পাথর কেটে জিনিস দিয়ে বানানো। পিট ডয়েলিং মানে হচ্ছে গর্ত করে বাড়ি করা। আরবান টাউন প্ল্যানিং মানে হচ্ছে হরপ্পার মতো শহরে বাড়ি। আর পলিশড স্টোন অ্যাক্সেস মানে হচ্ছে একটা অ্যাক্স, যেটা মানে একটা অ্যাক্স আর কি, যেটা পলিশড স্টোন দিয়ে বানানো হবে। স্যার পিট ডুয়েলিং। বুর্জাহোম এটা পিট ডয়েলিং এর জন্য বিখ্যাত, কারণ এই যেভাবে গর্ত করে দেওয়া হতো। আমি বলেছিলাম জম্মু অ্যান্ড কাশ্মীরে আছে বুর্জাহোমটা, জম্মু অ্যান্ড কাশ্মীরে। এটা পিট ডয়েলিং এর জন্য বিখ্যাত, কারণ গর্ত করে তার ভিতরে থাকা হতো। হ্যান্ড অ্যাক্স প্রধানত কোন যুগের বৈশিষ্ট্য? মানে হাতের কুঠার, হাত কুঠার যেটাকে বলা হয়। নিউলিথিক হবে নাকি স্যার? না, প্যালিওলিথিক। প্যালিওলিথিক। প্যালিওলিথিক এজে দেখছো, মানে আমরা এগুলো এত গন্ডগোল করে ফেলি যে খুব সহজ কোশ্চেন, অথচ কোন যুগের বৈশিষ্ট্য কি এসেছে এইভাবে আমাদের কোশ্চেন আসে, তখন আমাদের গন্ডগোলগুলো লেগে যায়। যেমন তোমরা খাতা নিয়ে বসেছো তো নিশ্চয়ই, আশা করছি। হ্যাঁ যদি স্যার। যদি খাতা নিয়ে না বসেছো, পরের ক্লাস থেকে খাতা নিয়ে বসবে। হ্যাঁ, আমি কিছু কিছু তথ্য যেগুলো বলবো সেগুলো খাতাতেও লিখতে হবে তোমাদের, বা আমি যদিও এখানে অ্যানোট করে দিচ্ছি। মানে মেসোলিথিক কনটেক্সটে যদি অ্যানিম্যাল ডোমেস্টিকেশনের প্রথম ভারতীয় উদাহরণ যদি কোথাও বলে, বুঝো কথাটা। মানে মেসোলিথিক এজে প্রথম ইন্ডিয়ান সাইট যেখানে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস মানে গৃহপালিত পশুর চিহ্ন পাওয়া যাচ্ছে। সেই মেসোলিথিক এজে প্রথম গৃহপালিত পশু হচ্ছে, সেই গৃহপালিত পশুর প্রথম চিহ্ন পাওয়া যাচ্ছে যে জায়গাটা, সেই জায়গাটার নাম হচ্ছে আদমগড়। মনে রাখবে, ADAMGARH। আদমগড় হচ্ছে প্রথম জায়গা যেখানে গৃহপালিত পশু মানুষের গৃহপালিতকরণের প্রথম উদাহরণ পাওয়া যাচ্ছে। মানে ডোমেস্টিকেশন অফ অ্যানিমালস এর ফার্স্ট এভিডেন্স পাওয়া যাচ্ছে আদমগড় বলে একটা জায়গাতে। তার আগে আমি একটা তথ্য খানিকক্ষণ আগে বলছিলাম রবার্ট ব্রুস ফুটের, ওটা তো বলেছিলাম। আর পরে পরে বলছি, এটা মনে রেখো কথাটা। কৃষির সূচনা হয় কোন যুগে? খানিকক্ষণ আগে আমরা বললাম কৃষির সূচনা হয় কোন যুগে? নিওলিথিক। নিওলিথিক। বাহ, নিওলিথিক এজে প্রথম কৃষির সূচনা হয়। খুব ভালো। আচ্ছা, ভারতের কৃষির শঙ্কু উত্তর দিচ্ছ, ভালো, উত্তরগুলো দাও, চ্যাটে উত্তর দিচ্ছ, ঠিক আছে। দেখো এখানে আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়া যদি বলে, কোথায় হবে বলো দেখি? এই চ্যাটেই লেখো, কারা কারা লিখছো দেখি। আর্লিয়েস্ট এভিডেন্স অফ এগ্রিকালচার ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট, শুধু ইন্ডিয়া বলবো না, ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যদি হয় কোথায় হবে? লেটস গিভ ইউ সাম এক্সাম্পলস, সাম অপশন। হ্যাঁ, বুর্জহোম, মেহেরগড়, তারপর কালীবঙ্গান, ধোলাবিরা। মেহেরগড়। মেহেরগড় হবে, ঠিক। মেহেরগড়। মানে হচ্ছে যে সাইটটা আর কি, মেহেরগড় হচ্ছে MEHER হবে না, MEHR হবে মেহেরগড় বানানটা, GARH বানানটা এরকম। মেহেরগড়, MEHRGARH, মেহেরগড়। যাই হোক, এগুলো নিয়ে ব্যাপার নয়। অর্ঘ্য প্রামাণিক, বেশ।
মেহেরগড় হচ্ছে সেই সাইট যেখানে প্রথম চাষের অস্তিত্ব পাওয়া গেছে, মানে কৃষিকাজের প্রথম উদাহরণ পাওয়া গেছে, আর্লিয়েস্ট এভিডেন্স, এটা হচ্ছে মেহেরগড়। আর সেই যুগটা কোন যুগ? নিওলিথিক এজ। মেহেরগড়টা নিওলিথিক এজের। আচ্ছা, মেহেরগড় সভ্যতার আবিষ্কারক কে, মানে যিনি আবিষ্কার করেছেন মেহেরগড় সভ্যতাটাকে, কে? বলো বলো বলো। জ্যাঁ স্যার জ্যাপ আঁতোয়ান রিচার্ড মিটো। ক্যারিজ, ঠিক, ঠিক রিচার্ড আছে। মিটো। বাহ, খুব ভালো। এরপর বন্য পশু পোষ মানানো বা ডোমেস্টিকেশন প্রথম শুরু হয় কোন যুগে? সে একই ধরনের কথা, উত্তর হবে মেসোলিথিক এজে, বন্য পশু পোষ মানানো। বাগর কোন যুগের সাইট? বাগর কোন যুগের সাইট? আমরা পড়লাম খানিকক্ষণ আগে বাগর মেসোলিথিক এজের সাইট। বাগর তোমরা বলতে পারলে না, তাহলে দেখো বাঁদরটা তোমাদের জিভ দেখাচ্ছে। এরপর পলিশড স্টোন টুলস, মানে ঘষা মাজা যে পাথরের টুল গুলো, সেটা কোন যুগের বৈশিষ্ট্য? এটা স্যার নিওলিথিক। বাহ, এটা নিওলিথিক এজে। এটা পাথরটা কেমন পালিশ করা আছে দেখো, হাতে আঙুলে আংটি করে পড়ার মতো পালিশ করা, নিওলিথিক এজে। এরপর নিওলিথিক যুগে মানুষের প্রধান অর্থনৈতিক কার্যক্রম। এই অপশন সি। হ্যাঁ, নিওলিথিক অর্থনৈতিক ভাবে প্রথমত এগ্রিকালচার করছে, আর একটা প্যাস্টোরালিজম মানে হচ্ছে পশুপালন। এর বাংলা হচ্ছে পশুপালন, ঠিক আছে। মেরিন ট্রেড মানে সামুদ্রিক ব্যবসা, ফিশিং মানে মাছ ধরা, আর শিকার মানে হান্টিং। তাহলে এটা হবে এগ্রিকালচার অ্যান্ড প্যাস্টোরালিজম, ঠিক আছে। ফটোটা দারুণ দিয়েছেন তো স্যার। ফটোটা সলিড ফটো না, পশুর ছাল পড়ে আছে আর একটা লাঠিনে মারপিট করে। মঙ্গোলিয়ান সেক্টের লোক, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, এই ধরনের লোকগুলোকে মঙ্গোলিয়ান বলা হয়, মানে এই টাইপের লোকগুলোকে। ভীমবেটকা কোন কোনো কিছুর জন্য বিখ্যাত, মানে কোন কিছুর জন্য বিখ্যাত আর কি? ভীমবেটকা কিসের জন্য বিখ্যাত? স্যার কেপ পেন্টিং। চিত্র, গুহা চিত্র বা কেপ পেন্টিং এর জন্য বিখ্যাত ভীমবেটকা, ঠিক আছে। আর মধ্যপ্রদেশে আছে না? হ্যাঁ, মধ্যপ্রদেশে হিসার জেলাতে আছে, ঠিক। এরপর হচ্ছে এটা ভীমবেটকার অরিজিনাল ছবিটাও দেখো, এটা ভীমবেটকার গুহা চিত্রের একটা ছবি কেপ পেন্টিং এর জন্য। প্রথম মৃৎপাত্র কোন যুগে দেখা যায়? মৃৎপাত্র, প্রথম মৃৎপাত্র কোন যুগে দেখা যায়? উত্তর হবে নিওলিথিক এজে। নিওলিথিক এজে প্রথম চাকার আবিষ্কার হয়েছিল। হ্যাঁ, চাকার আবিষ্কার হয়েছিল। এতো পরপর বলো, মানে এই যে তথ্যগুলো বলছো এগুলো বলো, আরো যেগুলো মানে নিজের যা যা জানো বলো, সবাই জানুক। নিওলিথিক এজে বলা যায়, হ্যাঁ, মৃৎপাত্র। লাংনাজ সাইট কোন যুগের সাথে সম্পর্কিত? লাংনাজ সাইট হচ্ছে মেসোলিথিকের সাথে সম্পর্কিত। এরপর মেহেরগড় প্রাগৈতিহাসিক সাইট কোন কিছুর জন্য বিখ্যাত, মানে কিসের জন্য মেহেরগড় প্রথম বলো? প্রথম কৃষির প্রমাণ। প্রথম কৃষির প্রমাণ, এর কোশ্চেন এসছে, এই কোশ্চেন গুলো এসছে পরীক্ষাতে। মানে এই যে লাস্টে 15টা কোশ্চেন আমি আলোচনা করছি, এই 15টা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, হয় এমপি পিসিএস এ এসছে, বা ইউপি পিসিএস এ এসছে, বা তামিলনাড়ু পিসিএস এ এসছে, পিএসসি তে এসছে। হ্যাঁ, পিডিএফ তো দেবোই, অবশ্যই অবশ্যই পিডিএফ দেবো। এইগুলো কোনো না কোনো পরীক্ষাতে আমাদের এগুলো এসছে, সেইখান থেকে আমাদের এটা কোশ্চেনের সেট গুলোকে নেওয়া। এরপর প্রথম কৃষির প্রমাণ হলো বেশ। আচুলিয়ান কালচার কোন কিসের মানে কিসের সাথে যুক্ত? আচুলিয়ান কালচারটা হ্যান্ড অ্যাক্স এবং ক্লিভারের সাথে যুক্ত, হ্যান্ড অ্যাক্স এবং ক্লিভারের সাথে। শোভন দাস কিছু বলছো? হ্যান্ড রেজ করেছো শোভন? স্যার অ্যাচুলিয়ান কালচারটা এবার বলে দিন, ওটা কি বুঝতে পারলাম আসলে এটা বিভিন্ন রকমের কালচার আছে, যেমন আমাদের ইয়ে আছে, ওই তোমার কি বলে ওটাকে, মানে
যে কালচারটা ওই দিল্লিতে পাওয়া গেছে যে কালচারটা, বিষয়টা হচ্ছে যে ওই নিওলিথিক, মেসোলিথিক, চালকোলিথিক এইসব টাইমে নানান রকম ধরনের মানুষ পাওয়া গেছে এবং তাদের মানে ইয়ের জন্য, হান্টিং এর জন্য বা তাদের কোনো কিছু কাজকর্মের জন্য তারা নানান রকমের টুল ব্যবহার করেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। হ্যাঁ, যেমন তামিলনাড়ু মানে সাউথ ইন্ডিয়াতে যে টুলগুলো ব্যবহার করা হচ্ছে সেইগুলো এক রকমের, নর্থ ইন্ডিয়াতে যে টুলগুলো ব্যবহার করা হচ্ছে সেগুলো এক রকমের। এবার আঞ্চলিয়ান কালচার যেটাকে বলা হচ্ছে, এটা মেনলি নামটা এসছে তামিলনাড়ুর একটা জায়গা থেকে। মানে এই কালচারটাতে প্রধানত যে জিনিসটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হ্যান্ড অ্যাক্স। কারণ ওই রবার্ট ব্রুস ফুড বলে যে ভদ্রলোক প্রথম ভারতের প্যালিওলিথিক কালচারের সন্ধান পাচ্ছেন, তিনি এই অ্যাচুলিয়ান কালচারটাই প্রথম সন্ধান পেয়েছিলেন তামিলনাড়ুতে, তামিলনাড়ু আচুলিয়ান বলে একটা জায়গাতে। এবং সেই ধরনের যেখানে যেখানে যা যা কিছু পাওয়া যাচ্ছে সেইগুলোকে সবই আঞ্চলিয়ান কালচার বলছে। ঠিক আছে, এই শব্দটা মেবি ফার্সি শব্দ, তবে এই ব্যাপারে আরো ডিটেল জানতে হবে। তবে এই আচুলিয়ান কালচারটা মেনলি আমাদের তামিলনাড়ুতে পাওয়া যাচ্ছে বলে ওই এলাকার নাম অনুসারে নামটা আচুলিয়ান কালচার। বুঝা স্যার গেল? ওই অ্যাসোলিয়ান বললেন, ওই অ্যাসোলিয়ান এটা একই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই একই একই। না, উচ্চারণে বিভিন্ন রকম, বিভিন্ন জায়গাতে উচ্চারণ বিভিন্ন রকম করে না। মানে আসলে বানানটা এটা ACHEULIN, ইংরেজিতে এটা লেখে, এবার বিভিন্ন জায়গাতে বিভিন্ন রকমের উচ্চারণ থাকে। হুম, কিন্তু আমার এখনো পর্যন্ত ওই কালচারের নামগুলো মনে পড়ছে না। এই যে কালচারগুলো আমাদের এনসিয়েন্ট ইন্ডিয়াতে থাকে, খুব অনেকগুলি কালচার আছে গো আমাদের। ওই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন অনেক রকমের কালচারের কথা বলা আছে, খেয়াল পড়ছে না একটাও না, বলে দেবো আমি পরে। এরপর কোন যুগে মানুষ স্থায়ী বসতি বা পার্মানেন্ট সেটেলমেন্ট স্থাপন করেছে? কোন যুগে মানে স্থায়ী বসতি? Neolithic. এটা কিসে নিওলিথিক? Neolithic, sir. কেউ কি জয়েন করছে বা কিছু হচ্ছে, টুমটুম করে আওয়াজ হচ্ছে এখন? স্যার ওই জয়েন করলো, টেক্সট জয়েন মেসেজ করলো, করছে ওগুলো। জয়েনও করলো একজন। ঠিক আছে, দেখো স্থায়ী বসতি গড়ে উঠছে তাহলে নিওলিথিকে যে। এতটাই আমাদের আপাতত কোশ্চেন গুলো ছিল। এবার আমি যেগুলো বলবো সেগুলো একটু লিখে রাখো। হ্যাঁ, এ দেখো আমি নেট ইয়ে করলাম, দেখো এইখানে বলছে আমাদের কতগুলো কালচার আছে, যেমন অলদোয়ান ট্র্যাডিশন আছে, তারপর অনেকগুলো কালচার, ও দরকার নেই এগুলো যদিও বিশেষ। দেখো আমি যেগুলো বলছিলাম সেগুলো দেখো। এক্ষুনি স্যার কি বললেন ওটা? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কি ছিল বললেন? অলদোয়ান বলে একটা কালচার আছে, অলদোয়ান। না না, যেটা বললেন আপনার মাথায় আসছে না এখন এই মুহূর্তে। ওই ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনে কি বললেন? মানে আমি বলতে চাইছি ওইরকম অনেকগুলো কালচার আছে, যেমন ওই আঞ্চলিয়ান কালচার বলছে না, আচ্ছা সেরকম আচ্ছা। অনেকগুলো কালচার আছে যে কালচার গুলো থেকে কোশ্চেন আসে। আমাদের এই নর্মাল পরীক্ষাগুলোতে আসে না, কিন্তু ওই এসএসসির কিছু কোশ্চেন আসে ওইখানে, যেমন অলদোয়ান কালচার বলে একটা কালচার আছে। ঠিক আছে, এই ধরনের কিছু কালচার আছে যেগুলো থেকে প্রশ্নগুলো তৈরি হয়। তো ওগুলো খুব ডিপের কোশ্চেন বলে নর্মালি আলোচনা হয় না, তো রিভিশন ছাড়া মানুষ ভুলে যায়, সেরকম অবস্থা আর কি আমার। ও আচ্ছা। জায়গায় পাওয়া গেছে সেটা হচ্ছে ওই সাঙ্গানাকাল্লু বলে একটা জায়গা আছে, সাঙ্গানাকাল্লু বলে, সেইখানটাতে পাওয়া গেছে। এটা আছে কোথায়? সাঙ্গানাকাল্লুটা হচ্ছে একটা নিওলিথিক সাইটে আছে, মানে এটা একটা নিওলিথিক সাইট। ওকে, এই ধরনের কিছু এক্সট্রা কোশ্চেন আছে যেগুলো পরীক্ষাতে আসে। আর একটা তথ্য, খুব ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে প্রথম যে শস্য যেটা মানুষ ব্যবহার করেছে, বলতে পারবে কেউ?
প্রথম শস্য যেটা মানুষ ব্যবহার করেছে, ধানও নয় গমও নয়, সেটা হচ্ছে বার্লি। বার্লি খায় না অনেকজন? বার্লি হচ্ছে প্রথম শস্য যেটা মানুষ ব্যবহার করেছে। তার আগে ধান গমের ব্যবহারেরও আগে বার্লি ব্যবহার করা হচ্ছে। স্যার নাবদাতলিটা কিসের জন্য ওটা বললেন না? নাবদাতলিটা কি জন্য বিখ্যাত? হ্যাঁ মানে ওটা লিখতে বললেন নাবদাতলি, তো কিসের জন্য? নাবদাতলিটা হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত একটা সাইট, ওই প্যালিওলিথিক এজের একটা সাইট নাবদাতলি, যেটা একজন বিখ্যাত লোক, তার নাম হচ্ছে H.D. সাংকালিয়া, উনি এটা আবিষ্কার করেছিলেন। H.D. সাংকালিয়া, নাবদাতলি বলে জায়গাটা। এবার কি জন্য বিখ্যাত, এটা মধ্যপ্রদেশে আছে, এইটা জিজ্ঞাসা করে এসছিল। এটা প্যালিওলিথিক সাইট, বুঝতেই পারছো। তবে বোন অর্নামেন্টটা মহাদহ মনে রেখো, অনেকবার পরীক্ষাতে এসছে যে পাথরের তৈরি অর্নামেন্ট পাওয়া গেছে কোথায়। ওটা হচ্ছে মহাদহতে, আমি আগে বললাম একবার। আর একটা ওই কবরের ভিতরে 3টে মানুষের কঙ্কাল পাওয়া গেছে, এটা যে দমদমা বলে একটা জায়গাতে। আর একটা জায়গাতে যেখানে মানুষের প্রথম অ্যানিম্যাল ডোমেস্টিকেশনের, ভারতে প্রথম গৃহপালিত জন্তুর সন্ধান পাওয়া যাচ্ছে, জায়গাটার নাম আদমগড়, আগেও বললাম আমি ওটা। আর একটা তথ্য, আর একটা ইম্পর্টেন্ট তথ্য, সেটা হচ্ছে ভারতের আধুনিক প্রথম ভারতীয় মানুষ, সেটা হচ্ছে নর্মদা ম্যান। মানে হোমোসেপিয়েন্স প্রথম পাওয়া যাচ্ছে নর্মদা ভ্যালিতে পাওয়া যাচ্ছে, আর্লিয়েস্ট এভিডেন্স অফ ম্যান ইন ইন্ডিয়া। বুঝা যাচ্ছে? আর যদি প্রথম ভারতীয় বলছে, এটা বিশ্বে যদি বলে, তার নাম হচ্ছে লুসি। লুসি বলে একটা সিনেমা আছে, দেখবে, ওটা পাওয়া যাচ্ছে প্রবাবলি ইথিওপিয়াতে পাওয়া যাচ্ছে। মানে বিশ্বে প্রথম আধুনিক মানে মানুষ পাওয়া যাচ্ছে, তার নাম একটা মেয়ে, এটা ফিমেল, সেটা হচ্ছে লুসি। আর ভারতে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে মেল, সেটা হচ্ছে নর্মদা ম্যান। ওকে, কনফিউশন লাগছে না তো? না না। স্যার, কনফিউজ লাগছে না, এটা আগে শুনেছি তো, এটা ইথিওপিয়াটা, এটা তো হোমিওসেপিয়েন্স, এটা যখন হ্যাঁ আমরা পড়েছিলাম মানব সম্পদের অগ্রগতি কিভাবে হলো। ঠিক, মানে কনফিউশন রেখো না আর কি। যদি জিজ্ঞাসা করে সব থেকে বেশি ম্যাক্সিমাম নাম্বার অফ হিউম্যান স্কেলিটন পাওয়া গেছে কোথায়, মানে এমন একটা সাইট যেখানে প্রচুর পরিমাণ মানুষের কঙ্কাল পাওয়া গেছে, সেইটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশের একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে লেখাহিয়া, লয়কার খয়াকার হয়সই অন্তস্থ আকার, লেখাহিয়া বলে একটা জায়গা আছে। সেই লেখাহিয়াতে সব থেকে বেশি পরিমাণ কঙ্কাল পাওয়া যাচ্ছে মানুষের। ঠিক আছে, একটা কোশ্চেন যেটা কিছুদিন আগে কোর্স পরীক্ষাতে এসেছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলে, কোন পরীক্ষাটাতে বিসিএস, এই প্রবাবলি বিসিএস এর মেনের কোন একটা কোশ্চেন এসেছিল, সেটা হচ্ছে ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম কোথায় আছে। ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম এইটা আছে ভোপালে ন্যাশনাল হিউম্যান মিউজিয়াম আছে, এটা মনে রাখবে তথ্যটা। পিট ডয়েলিং তো আমি বললাম, বুর্জাহোমে আছে, আর কিছু দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ বুর্জাহোমে একটা, বুর্জাহোম যেখানেতে ছিল সেটা আমি যাই আর একবার পিছিয়ে। বুর্জাহোম কোথায় ছিল? পিট ডয়েলিং এর জায়গাতে ছিল, এই যে বুর্জাহোম। এই জায়গাটাতে আর একটা জিনিস পাওয়া যাচ্ছে, পিট ডয়েলিং তো পাওয়া যাচ্ছেই, আর একটা জিনিস হচ্ছে একটা কবরের মধ্যে একজন মানুষ এবং তার সাথে তার পোষা একটা কুকুরের মানে সমাধি পাওয়া গেছে। এটা মানুষ এবং আর তার সাথে তার কুকুরের সমাধি পাওয়া যাচ্ছে, সেটা যে বার্জমে। হুম, আর একটা হচ্ছে যে অকার কালার পটারি পাওয়া যাচ্ছে কোথায় না, যে জায়গাটাতে কৌরবদের রাজধানী ছিল হস্তিনাপুর, সেখানে অকার কালার পটারি পাওয়া যাচ্ছে। ভাবো, কৌরবদের যে রাজধানী, কৌরবদের রাজধানীর নাম হচ্ছে হস্তিনাপুর, তোমরা জানো তো সবাই? হস্তিনাপুরটাতে প্যালিওলিথিক এজের
রিমেন্স পাওয়া যাচ্ছে হস্তিনাপুরে। সেখানে অকার কালার পটারি মানে যেটাকে ওসিপি বলা হয়, এইভাবেও দিয়ে দিতে পারে তোমাদের। ওসিপি এর ফুল ফর্ম কি? হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ওসিপি? অকার কালার পটারি পাওয়া যাচ্ছে। অকার মানে কি? কি কালারকে অকার বলে বলতে পারবে কেউ? বলো, অকার কি কালারকে বলছে? অকার মানে হচ্ছে যেটা ওই পুরনো লোহায় যেমন ধরনের কালার না, বাদামি রং, সেই বাদামি রঙের পাথরের পাওয়া যাচ্ছে এই হস্তিনাপুরে। মাটির পাত্র পাওয়া যাচ্ছে বাদামি রঙের। ব্রাউন নাকি স্যার? ব্রাউন। ব্রাউন, হ্যাঁ, এই যে এই কালারটা অকার, এইটা অকার কালার পটারি পাওয়া যাচ্ছে হস্তিনাপুরে। বাস এইটুকুই মোটামুটি করে রাখো। আজকের ক্লাসটা যদি রেকর্ডিং হয়েছে ঠিকঠাক, তাহলে পরে এর বাইরে কোশ্চেন তোমাদের এই প্যালিওলিথিক মানে প্রি হিস্ট্রি থেকে এর বাইরে কোশ্চেন আসে না নর্মালি। মানে আমি যে তথ্যগুলো তোমাদের আপাতত দিলাম, এর বাইরে সেরকম কোশ্চেন এই পরীক্ষাতে পাওয়া যায় না। যদি পাওয়া যায় তাহলে পরে সেটা আবার রিসার্চের যোগ্য, কিন্তু নর্মালি আমি যা দেখেছি তাতে করে আমার নোটের যা যা থাকে সবকিছু আমি বলে দিলাম এটাতে। ওকে, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার প্যালিওলিথিকের যে 3টে পিরিয়ড আছে, লোয়ার, মিডিল আর আপার, এই 3টেতে কোনো মানে মেজর ডিফারেন্স আছে কি? অবশ্যই ডিফারেন্স প্রচুর মানে আছে। আলাদাভাবে পড়ার মতো? না, সে আমাদের কিছু করতে হয় না, আমাদের কিছু করতে হয় না, ওই জন্য আমি ওটা রাখিনি। মানে আপার প্যালিওলিথিক, লোয়ার প্যালিওলিথিক, তারপর তোমার মিডল প্যালিওলিথিকের ওই ব্যবহারের উপরে ভিত্তি করেই আছে। টুলগুলো যে ব্যবহার হচ্ছে না, হ্যাঁ স্যার। পাথরের টুলগুলো ব্যবহার হচ্ছে, সেই পাথরের টুলগুলো ব্যবহারের উপরে আছে। প্রথমটা যেমন আপার প্যালিওলিথিক যেটা, সেইটা হচ্ছে, স্যার প্রথমটা লোয়ার। হ্যাঁ হ্যাঁ, প্রথমে হচ্ছে লোয়ার, যে সেটাতে একবারেই মানুষ এই নোভিস কোনো পাথরের ব্যবহার, মোটা মোটা পাথর তুলে মারছে আর কি। তারপরে সেই পাথরটার ফ্লেক গুলো ব্যবহার করছে, তারপরে সেই পাথরটাকে অ্যাসেম্বল করতে পারছে, এইসব আর কি। খুব স্লাইড পার্থক্য, সেটা আমাদের আসে না নর্মালি, বুঝলে? আচ্ছা স্যার। সেরকম কোশ্চেন তো দেখতে পাওয়া যায় না, আর খুব বেশি দরকার না হলে আমাদের তো আর রিসার্চ করছি না এটা গুলোকে নিয়ে, তাই না? ঠিক আছে স্যার। ঠিক আছে, রেকর্ডিংটা অফ করে দাও এবার। রেকর্ডিংটা যে অফ করে দাও, বাকিগুলো হচ্ছে বাকি, তারপর আর যদি কারো কিছু প্রশ্ন থাকছে সেগুলো করা হচ্ছে।